স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরে বিস্তারিত। নিজের প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও জনবান্ধব বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটে আর্থিক শৃঙ্খলা আনার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি। বিকেলে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে আসেন অর্থ উপদেষ্টা। এই সময় দারিদ্র্য বেড়েছে স্বীকার করে পরিকল্পনা উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার অনেক জঞ্জাল পেয়েছে, যা পরিষ্কারে কষ্ট পোহাতে হচ্ছে। সোমবার 2025-26 অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় বাজেটোত্তর সংবাদ সম্মেলন। এ সময় অর্থ উপদেষ্টা দাবি করেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নয়, দায়িত্ব নিয়েছে, তাই জনগণের কাছে দায়বদ্ধতার বাজেট দেয়া হয়েছে। আরেকটু ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরো বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, কারাপশন যদি না থাকতো দেশে, টাকা করে ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে, ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেটটাই করতে পারতাম। অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা সম্ভব হয়েছে দাবি করে তিনি বলেন, বাজেটের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এই ক্রয় ক্ষমতার যদি না থাকে তখন বলবে যে এমন বিপদে পড়লাম, আমি যেটা নিয়ে গেলাম সেটা কোনো কিছু কিনতে পারলাম না। কিন্তু টোটাল বাজেটের হিসেবে একটা করে যদি দেখেন, পৃথিবীর কোনো দেশে হয় না প্রত্যেক দিন দাম কমেছে ডেইলি, আবার প্রত্যেক দিন বেড়ে গেছে। অতএব আমি বলছি না যে বাজারটা ভালো, তা না, তবে জিনিসপত্রের দাম হচ্ছে। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, একটি ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় আনতে বাস্তবমুখী বাজেট হয়েছে। জঞ্জালগুলো হাতে পেয়েছি, এই জঞ্জাল পরিষ্কার করার জন্যই অনেক কষ্ট করতে হচ্ছে। প্রকল্পগুলোকে আরো ভালো করা হবে, এগুলোকে মূল্যায়ন করে এগুলো বাস্তবায়নের সময় যখন আসবে, সেটা এই প্রস্তাবিত বাজেট না, এর পরবর্তী বাজেটে গিয়ে এই সবুজ পাতার প্রকল্পগুলো নেওয়ার সুযোগ হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনে করেন, আগামী বছরের মাঝামাঝিতে মূল্যস্ফীতি 6.5% চেয়েও নিচে আনা সম্ভব। যেহেতু গত 7-8 মাস ধরে এক্সচেঞ্জ রেটটা মোটামুটি 122-123 আছে, আমাদের একটা স্বস্তি আসছে এবং এইটিকে বাজারের ভিত্তিতে ছেড়ে দেওয়ার পরেও এটা স্টেবল হওয়াতে আমাদের একটা আস্থা এসেছে যে মূল্যস্ফীতি একটা ভালোর দিকেই যাচ্ছে। কালো টাকা সাদা করার সিদ্ধান্ত সরকার পুনর্বিবেচনা করতে পারে বলেও জানানো হয়। যদি কেউ জমি অথবা বাড়ি বা ফ্ল্যাট কিনে, তাহলে একটু বেশি কর দিলে এটার উপরে কেউ কোনো কর্তৃপক্ষ NBR অথবা সরকারের অন্য কোনো কর্তৃপক্ষ প্রশ্ন করবে না। এটাও স্যার আমরা বাড়াইনি। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাবকে অনৈতিক আখ্যা দিয়ে গবেষণা সংস্থা CPD বলেছে, এটা সমর্থনযোগ্য নয়। এতে সৎ করদাতারা উৎসাহ হারিয়ে ফেলবেন। এই সুযোগ জুলাই আন্দোলনের চেতনার সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করা হয়। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন CPD নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এই বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। প্রস্তাবিত বাজেট পর্যালোচনার জন্য রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। ঘোষণা করা হয়েছে এবং শুরুতেই বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। কালো টাকা সাদা করার বিধান সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব, সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়। এবং আরেকটা বিষয়, এটার মাধ্যমে হচ্ছে যে বৈষম্য সৃষ্টিরও একটা হাতিয়ার। বাজেটে গ্রামীণ অর্থনীতিতে বরাদ্দ তুলনামূলক কম। কর কাঠামো সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করবে বলেও জানানো হয়। রাজস্ব আয় যেটা করছি তার 2/3 হলো অপ্রত্যক্ষ কর, তাই না, যেটা নাকি যে পড়ছে হলো সাধারণ মানুষের উপরে। তাহলে এই কর কাঠামো এবং এই কর আয় দিয়ে বৈষম্য কমানো খুবই দুরূহ। তো আমাদেরকে কিন্তু ক্রমান্বয়ে আয়করের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাত, নারী উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কম বলেও মনে করে সংস্থাটি। বেশি ছিল, সেটাকে কমানো হয়েছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন।
সংবিধানে ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপি জামায়াত একমত পোষণ করেছে। অন্যদিকে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার বিষয়ে জামায়াত ও এনসিপি একমত হলেও স্থানীয় নির্বাচন নিয়ে আপত্তি আছে বিএনপির। আর মত দ্বিমত থাকলেও শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো যাবে বলে আশা কমিশনের। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার সকাল ১১টার পরে সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সেটা গ্রহণ করি না গ্রহণ করি, যে কোনো একটা এক জায়গায় আসতে হবে, না হলে আমরা বৈঠকে শুরুতেই দিনের আলোচ্য বিষয় সামনে আনেন কমিশনের সহসভাপতি। বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার, সংসদীয় স্থায়ী কমিটি মূল আলোচ্য। কোন জায়গায় ন্যূনতম এক জায়গায় আমরা একত্রিত হচ্ছি, সব বিষয়ে আমরা একেবারে সবটাই একমত হব না, কিছু জায়গায় হয়তো একমত হব। তো যে জায়গায় আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলোতে আসতে পারলাম, সেগুলো যেন আমরা রক্ষা করতে পারি আর কি, সেগুলো যেন আমরা সনদে অন্তর্ভুক্ত করতে পারি, সেই বিবেচনার থেকে সেইভাবেই আমরা অগ্রসর হব। বৈঠক চলে টানা দুপুর পর্যন্ত। মধ্যাহ্ন বিরতিতে কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে আনা এমন সংশোধনে একমত থাকলেও জাতীয় নিরাপত্তার বিষয়টি যোগ করেছে বিএনপি। ৩টা ছাড়াও আরও একটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয়। কারণ রাষ্ট্রে যদি কোনো কারণে দুর্ভাগ্যক্রমে যুদ্ধ অবস্থা থাকে, অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ হয়, তখন জাতীয় সংসদে অবশ্যই সেই বিষয়টি ঐকমত্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিতে হয়। স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে না করার পক্ষে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাসের মধ্যে আছি আমরা। ৭০ অনুচ্ছেদ নিয়ে বিএনপির সঙ্গে একমত হলেও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দ্বিমত রয়েছে জামায়াত ও এনসিপির। যে আমরা সকলেই এই ৩টা পয়েন্টে 70তে যে সংশোধনী, এটার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। বেশিরভাগ দল এখানে আসলে এই ব্যাপারে বলেছেন যে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে দেওয়া উচিত, আর এই ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে আরও কথাবার্তা বলতে হবে। অন্যান্য দলের নেতাদের মধ্যে বৈঠকের আলোচ্য বিভিন্ন বিষয় নিয়ে মত দ্বিমত থাকলেও শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো যাবে বলে আশা তাদের। যুক্তি তুলে ধরছেন এবং সেই সবের মধ্য দিয়ে আসলে একে অপরের মধ্যে নতুন চিন্তা কিংবা একটা অবস্থানের বদল কিংবা একমত হওয়ার জায়গায় আবার দ্বিমতটা স্পষ্ট হওয়ার জায়গায় তৈরি হচ্ছে। অনেকগুলো তারা দলীয় বিবেচনা থেকে সংবিধান সংশোধন করা হয়েছে ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য। এটা নিয়ে আমরা আরো আলাপ আলোচনা হবে ভবিষ্যতে। নারী আসনগুলোতে সরাসরি নির্বাচনের ব্যবস্থা, এটা নিয়ে আমাদের বিভিন্ন রকমের মত আছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি তার। অন্যদিকে শেখ হাসিনাকে আদালত অবমাননার বিষয়ে শেষবারের মতো ব্যাখ্যা দিতে 19 জুন শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার বেলা 11টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান 2015 সালের 10ই মার্চ গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রসিকিউটর ভবনে প্রবেশের পর তাকে শুভেচ্ছা জানান চিফ প্রসিকিউটর। সাক্ষাতের আনুষ্ঠানিকতা শেষে নিজের গুম হওয়ার অভিযোগ তাজুল ইসলামের হাতে তুলে দেন সালাউদ্দিন আহমেদ। আনুষ্ঠানিক ব্রিফিংয়ের শুরুতেই 10 মাস দেরিতে কেন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন সেই ব্যাখ্যাও দেন তিনি। অনেক আগে আসার কথা ছিল মামলা করার জন্য, বিভিন্ন রকমের ব্যস্ততা এবং তথ্য উপাত্ত সংগ্রহ করতে একটু দেরি হয়েছে, যার জন্য আমি বেশ কয়েক মাস আগে যেটা করতে পারতাম সেটা আমার দেরি হয়ে গেল। নিজের গুমের সঙ্গে কারা জড়িত বলে মনে করেন তাও স্পষ্ট করেন তিনি। শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, বেনজির আহমেদ
একেএম শহীদুল হক, মেজর জেনারেল জিয়াউল হাসান, আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম। এই পর্যন্ত আমরা নাম মেনশন করেছি এবং আননোন অনেক কথা। 2015 সালের নিখোঁজের 62 দিন পর ভারতের শিলংয়ে পাওয়া যায় সালাউদ্দিন আহমেদকে। এরপর প্রায় 10 বছর কাটে ভারতেই। গত 11ই আগস্ট দেশে ফেরেন তিনি। এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, সালাউদ্দিন আহমেদের অভিযোগ প্রমাণ করা সহজ হবে। যে সমস্ত মানুষ গুমের শিকার হয়ে কখনো ফিরে আসেননি, যাদেরকে আমরা ধারণা করছি যে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিষয়গুলো সলভ করাটা সময় লাগতে পারে, কিন্তু যেগুলো সার্ভাইভার্স আছেন, যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন, তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুততার সাথে সম্ভব। 2 দফা সময় দেওয়ার পরও শেখ হাসিনা আদালত অবমাননার মামলার ব্যাখ্যা না দেয় শেষবারের মতো 19 জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত যে কন্টেম্প প্রসিডিং, সেটার ব্যাপারে আদালত আদেশ দেবেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের পর মেয়র হিসেবে শপথ পাঠ করানোর ব্যবস্থা না করানো হলে জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে নিজেই শপথ পড়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির গেজেটভুক্ত মেয়র ইশরাক হোসেন। এ সময় সরকারের প্রতি নিজের অনাস্থার কথাও জানান তিনি। তবে সামনে ঈদের কথা বিবেচনায় আন্দোলন আপাতত স্থগিত রাখার ঘোষণা দেন ইশরাক। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট। মেয়র হিসেবে শপথ নিতে 2 পেয়েছেন ইশরাক হোসেন। তবুও ঝুলে রয়েছে ঢাকা দক্ষিণ সিটির নগরপিতার ভাগ্য। ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মাঝে কয়েকদিন বিরতি দিয়ে 18 দিনের মতো অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 15 দিন ধরে বন্ধ নগর ভবনের সব ধরনের সেবা কার্যক্রম। বৈরী আবহাওয়ার কারণে চতুর্দিকে নালা নর্দমা এবং রাস্তাঘাট পানিতে তুলে আছে। এক দেশে 2 আইন চলতে পারে না। চট্টগ্রামের একই আইনে মেয়র কোর্টের মাধ্যমে নির্বাচিত করছে। আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল। একটা মেয়রের শপথ অনুষ্ঠান গ্রহণ করাতে এত ছলাকলা শুরু করেছে, তাহলে এই উপদেষ্টারা যদি উপদেষ্টা পরিষদে থাকে, তাহলে জাতীয় নির্বাচন নিয়ে আমাদের শঙ্কিত হওয়ার অনেক শঙ্কা থাকে। তাদের দাবি, ষড়যন্ত্র করেই আটকে রাখা হয়েছে ইশরাকের শপথ। আমাদের আন্দোলনের ফসল, অথচ তারা আমাদের সাথে চক্রান্ত করে ইশরাক হোসেনকে শপথ থেকে বঞ্চিত রেখেছে। এই সরকার কতিপয় কিছু উপদেষ্টা ইশরাক হোসেনকে নগরবাসীর সেবা থেকে বঞ্চিত করছেন। মঙ্গলবার বিকেলে আন্দোলনে সংহতি জানিয়ে সরকার শপথ পড়াতে টালবাহানা করছে বলে অভিযোগ করে ঈদের পর এ নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না পেলে জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে শপথ পড়ে ফেলার হুঁশিয়ারি দেন ইশরাক। ঢাকা শহরের জনগণ বারে বারে আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না। আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব। পরে ঈদের কারণে আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন আয়োজনে সময়সীমা বেঁধে দেবে না জামায়াত ইসলামী। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিলের মধ্যে ভোটের উপযুক্ত সময় মনে করে দলটি, এমনটা জানিয়েছেন দলের আমির শফিকুর রহমান। তবে নির্বাচন কমিশন দায়িত্ব পালনে কোনো প্রকার পক্ষপাতমূলক আচরণ করলে জামায়াত চুপ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজমের বিদায় হয়নি বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। মঙ্গলবার সকালে রাজধানী একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ কয়েকটি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। প্রথমটা হচ্ছে নির্বাচনের টাইমলাইন। ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ফ্যাসিজমের বিদায় হয়নি মন্তব্য করে দলটির আমির ফ্যাসিবাদের কালো ছায়া থেকে দূর করতে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন। ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। কারণ মে মাস থেকে আমাদের দেশের আবহাওয়া কিন্তু ক্রমাগত খারাপের দিকে যায়। এটা নির্বাচনের জন্য উপযুক্ত কোনো সিজন হবে না। আমরা এইভাবেই আমাদের মতামতটা ব্যক্ত করেছি, কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না। নির্বাচন কমিশনের কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না বলেও জানান তিনি। বর্তমান নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করে। আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না, কিন্তু যদি এখানে কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই সে দায়িত্ব আমরা পালন করব, আমরা চুপ থাকবো না।
আওয়ামী লীগ সরকার আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জামায়াতের নিবন্ধন বাতিল করেছেন বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য অন্যায্যভাবে বেআইনিভাবে আদালতে যায়। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুস সালামের কারখানা থেকে কেএনএফএ ইউনিফর্মের ফেব্রিক্স সরবরাহের অভিযোগে গ্রেপ্তার 4 জনের মধ্যে 3 জনকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। সোমবার রাতে আব্দুস সালামের মালিকানাধীন ওয়েল কম্পোজিট নিট কারখানা থেকে কেএনএফএ ইউনিফর্মের ফেব্রিক্স সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে গত 18 মে রিংভো অ্যাপারেলস কারখানা থেকে জব্দ করা 20,300 পিস ইউনিফর্ম উদ্ধারের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছি এই টঙ্গী থানা বা গাজীপুর জেলার। তো সেক্ষেত্রে বলা যায় যে পূর্বের সংবাদে জানিয়েছিলাম এখানকার এই যে টঙ্গী স্টেশন, আমি এখন আছি টঙ্গী স্টেশনে দাঁড়িয়ে, সেখানে মাদক, ছিনতাই এবং কি বিভিন্ন অপরাধে যারা যুক্ত আছে বা সাধারণ মানুষ আসলে কতটা ভোগান্তিতে পড়েছে, কতটা ঝুঁকিপূর্ণ জীবনযাপন করেন, সেই সব বিষয় তুলে ধরার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এখানকার বাসিন্দা যারা আছেন, তারা প্রত্যেকেই কথা বলবেন, জানানোর চেষ্টা করব। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে আপনি এখানকার বাসিন্দা বা এখানকার স্থানীয়, আপনার কাছে একটু জানতে চাই যে কি পরিমাণ মাদক এখান থেকে সরবরাহ হয়, কি পরিমাণ সেবন করে, কি পরিমাণ বিক্রি হয়, সেই বিষয়গুলো একটু তুলে ধরুন। আচ্ছা, এখানে এই যে এখনই একটা রেলগাড়ি যাচ্ছে, যে অনেক রেলগাড়ি আছে যে স্লো করতেছে, এই জায়গায় এই রেলগাড়ি থেকে বিভিন্ন পয়েন্টে মাদক নামে। তারপরে আপনি যদি হাইটা যান, আপনি দেখবেন যে গাঁজা খাচ্ছে, গাঁজা গ্রানে আপনি অটোমেটিক আপনার নেশা হয়ে যাবে। মানে এত পরিমাণ এই জায়গায় মাদক সেল হইতেছে। আমাদের পাশে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রাসেলের বাড়ি, এই জায়গায় বাড়ির দুই পাশে 2টা বস্তি আছে। এই 2 বস্তি থেকে প্রচুর পরিমাণ মাদক ডেলিভারি হচ্ছে এই জায়গা থেকে। আপনি দেখবেন যে প্রতিনিয়ত লোকজন আসতেছে জায়গার ভিতর, মোটরসাইকেল যুগে এসে এই জায়গায় নেশা খাচ্ছে, নেশা খেয়ে যাচ্ছে। এভাবে আপনার এলাকার যে লোকাল ছেলেরা অনেকে এতে জড়িয়ে যেতেছে। মানে আমরা যতটুকু জানি যে এখান থেকে মাদক সাপ্লাই হয় বিভিন্ন জায়গায়, বিশেষ করে গাজীপুর জেলার তো রয়েছে, পাশাপাশি উত্তরা থেকে রাজধানীর বিভিন্ন জায়গাতে এই মাদক ছড়িয়ে পড়ছে। বিষয়টা কেমন? এটা তো অনেক ভয়াবহ রূপ ধারণ করছে মাদকে, যে আপনি যে স্কুল কলেজের ছেলেরা যে আছে, এমনকি মেয়েরা পর্যন্ত জড়ায় যেতেছে। মানে এত পরিমাণে মাদকের একটা। আইনশৃঙ্খলা বাহিনী কি উদাসীনতা? এরকম একটু দেখা যাচ্ছে যে ওই রকম তৎপরতা নয়। আমি দেখছি যে বেশ কিছু অভিযান চলছে, অভিযান আসার আগে কিন্তু তারা অ্যালার্ট হয়ে যেতেছে। অভিযানের পরে আবার নতুন করে আবার একই রকম সেটা পরে আসছে। আপনার কাছে একটু জানতে চাই, একটু বলবেন যে কি পরিমাণ মাদক এখান থেকে হয়? শুধু কি মাদক না ছিনতাইও রয়েছে? না, এখানে মাদকের সাথে সাথে ছিনতাইকারীও হয়। প্রত্যেকটা ট্রেন এবং স্টেশনে কোনো মানুষ যদি যাত্রী আসে যারা রেল লাইনে ভ্রমণ করবে, তাদের কাছ থেকে দেখা গেছে যে ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে। একটু একজন মানুষকে যদি সিঙ্গেলে পাওয়া যায়, সাথে সাথে ছিনতাই করা হচ্ছে। কিছুদিন আগেও এখানে ছিনতাই করা হয়েছে, মানুষকে মেডিকেলে ভর্তি করা হয়। আপনি একটু খেয়াল করলে দেখবেন এখন ওই যে ওই সাইডটাতে ছিনতাইকারী হচ্ছে বা নেশা করছে। এবং টঙ্গীটা সবচেয়ে বড় ডেঞ্জার আঁকড়া মাদকের আঁকড়া। এই টঙ্গী থেকে ঢাকার যে মাদকের ট্রানজিট, সেই ট্রানজিট হিসেবে টঙ্গীটাকে ইউজ করা হয়। অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই পদক্ষেপ নেবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে আরো কয়েকজন আছেন, 2জন ব্যক্তির সঙ্গে কথা বলবো যারা আসলে এই মাদক ছিনতাই সহ নানা অপরাধে যে যুক্ত হচ্ছে, সেই বিষয়টা যদি একটু বলতেন। তারা তো অনেক কিছু বলেন, আপনার কাছে কি মনে হয়? আসলে এই বিষয়টা জানার আগে আপনারা টঙ্গীর গুরুত্বটা একটু বুঝতে হবে। টঙ্গীটার অবস্থানটা এমন যে 2টা বিভাগকে এখানে যুক্ত করেছে ঢাকার প্রবেশদ্বারে। এখানে একটা পথ চলে গেছে সিলেট মহাসড়ক হিসেবে, আরেকটা চলে গেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, আর আরেকটা চট্টগ্রাম থেকে এই রোডটা আসলে রেলওয়েতে খুব সহজে এই জায়গায় এসে মাদকগুলো আসলে এখান থেকে নামিয়ে এই অঞ্চলটাতে সরিয়ে দেওয়া সহজ হয়। আরেকটা বিষয়, এই এলাকাতে মহামারী আকার ধারণ করেছে। বেশ কিছুদিন ধরে আমরা সামাজিক মাধ্যমে দেখছি যে আসলে ধারালো অস্ত্র ব্যবহার করে কিছু সংখ্যক এই বস্তির, এই আশেপাশে 2-3টা বস্তি আছে, মাজার বস্তি, কেরানীটেক বস্তি এবং ব্যাংকের মাঠ বস্তি। এই বস্তির কিছু ছেলেপেলে, উঠতি বয়সের ছেলেপেলেকে দিয়ে আসলে গত জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা পক্ষ চাচ্ছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য। তারা তাদেরকে ব্যবহার করে দিনের আলোতে এবং সন্ধ্যা হলে আসলে ফ্লাইওভারগুলোতে তারা ধারালো অস্ত্র নিয়ে মানুষকে
ছিনতাই যা আছে ছিনিয়ে নিচ্ছে, কিন্তু ভয়াবহ বিষয় হচ্ছে এর মধ্যে কয়েকটা হতাহতের ঘটনাও ঘটেছে। ফ্লাইওভারের উপরে তারা আমরা সেটা জানি, ছোট করে যদি একটু বলতেন যে এর থেকে পরিত্রাণ পেতে কি করার প্রয়োজন বলে মনে করছে, ছোট করে বলুন। একাত্মবদ্ধ হইতে হবে, জনগণকে এলাকার এবং প্রশাসনের সহযোগিতা আমাদের সর্বক্ষণিক দরকার সমাধানের জন্য। নিশ্চয়ই আপনাদেরকে পরে আমরা আবার যুক্ত করব। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে এই যে সমস্যা, আজকে সারাদিনে যে সমস্যাগুলো তুলে ধরা হয়েছে সেই সমস্যার সমাধানে নীতি নির্ধারকরা আসলে কি ভাবছেন, কি পদক্ষেপ নিয়েছেন সেসব বিষয় সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। বরিশালে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ক্রেতারা যাচ্ছেন পছন্দের পশু কিনতে, কিন্তু চড়া দামের অভিযোগ তাদের। এই বিষয়ে আরও জানাতে চরমোনাই হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালি টিটু। টিটু, জানাবেন বরিশালে কোরবানির পশুর হাটের খবরাখবর, এই বছর দাম কেমন দেখছেন? ধন্যবাদ ইশরাত আপনাকে। আমি যে হাটে অবস্থান করছি এটা বরিশাল সদর উপজেলা চরমোনাই ইউনিয়নের চরমোনাই হাট। এই হাটে একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে আপনি গরু যে দামেই কেনেন না করো, প্রতি পিস গরু 100 টাকা করে খাজনা নেওয়া হয় এবং প্রতি পিস ছাগলের খাজনা নেওয়া হয় 50 টাকা করে। এক্ষেত্রে কিন্তু এখানে ক্রেতা বিক্রেতা কিন্তু উভয় থাকে বেশি। তবে আজকে দুপুরবেলা খুব বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সেই ধরনের পশু কিন্তু এখন পর্যন্ত ওঠেনি। তবু যে পরিমাণ পশু উঠেছে, আমার সাথে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা হয়েছে। ক্রেতারা জানিয়েছেন যে বিক্রেতা এখন পর্যন্ত তাদের দড়িটা ছাড়তে চাচ্ছেন না, তারা আসলে ক্রেতা যাচাই করছেন কিভাবে ক্রেতারা কিভাবে দাম বলে সেটা তারা শুনছেন। একইভাবে বিক্রেতারাও কিন্তু একই অভিযোগ করছেন যে আমরা দাম বলছি কিন্তু ক্রেতারা দাম বলছেন না। তারা বলছেন যে দামের কথা বলছেন সে দামে আসলে পশু ছাড়া যাচ্ছে না, কারণ প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। যেমন যানবাহনের খরচ বৃদ্ধি পেয়েছে, গরুর খাবারের খরচ বৃদ্ধি পেয়েছে, ঔষধের দাম বৃদ্ধি পেয়েছে। আমাদের শ্রম, আমরা যে শ্রমটা তারা যে শ্রমটা দিচ্ছে সেই শ্রমটাও কি তারা বিনামূল্যেই দিচ্ছে। এরপরও ক্রেতা তারা দাম বলছেন না, তারা যে দাম বলছে আসলে ওই দামে পশু ছাড়া যায় না। এছাড়া কিন্তু আরেকটা জিনিস বলে রাখা দরকার, বরিশালে কিন্তু গরুর হাট জমে কোরবানির 2 দিন পূর্বে। বিশেষ করে আমাদের আগামী দিন থেকে 4, 5, 6 এই তিনটা দিন পুরোপুরি গরুর হাট জমে উঠবে। সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি যদি হানা দেয় খুব সমস্যায় পড়তে হবে প্রতিটি গরুর হাটেই। কিন্তু এখন ক্রেতারা বলছেন যে তারা যে যাবে, বিশেষ করে 50,000 থেকে শুরু করে 1,80,000 টাকা এই ধরনের গরু কিন্তু ক্রেতারা বেশি চাচ্ছেন। আবার এই ধরনের গরুর দাম কিন্তু ক্রেতারা আবার বেশি বলছেন, যে কারণে কিন্তু বিক্রেতা যেভাবে দামটা হাঁকছেন সেভাবে ক্রেতা তার দাম বললে সেই দাম তারা গ্রহণ করছেন না। আসলে এখন পর্যন্ত অপেক্ষা করতে বিক্রেতা বলছেন তারা কোরবানির আগের 2 দিন আগেই তারা কেনা বেচা শুরু হবে। সেক্ষেত্রে দামটা অনেকটা সহনীয় পর্যায়ে আসতে পারে বলে তারা আশা করছেন। ইশরাত, ধন্যবাদ সালি টিটু। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অধীনেই আপাতত চলবে বিসিবির কার্যক্রম, এমনটাই জানিয়েছে হাইকোর্ট। পাশাপাশি বিসিবি থেকে ফারুক আহমেদের অপসারণ কেন অবৈধ নয় তাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক। এরপর থেকেই নানা বিতর্কে সমালোচিত হয়েছেন তিনি। সবশেষ জাতীয় ক্রীড়া পরিষদ তার পরিচালক পদ বাতিল করে, মনোনয়ন দেয় আমিনুল ইসলাম বুলবুলকে। স্বাভাবিকভাবেই সভাপতির পদও ছাড়তে হয় ফারুক আহমেদকে। পরবর্তীতে পরিচালকদের সম্মতিতে সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর নিজের অপসারণ ও বুলবুলের কার্যক্রম রুখতে হাইকোর্টে রিট করেন ফারুক আহমেদ, যা গতকালই কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেয় হাইকোর্ট। কাল থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বিভিন্ন দেশের 15 লাখ ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। হজের প্রস্তুতির খবর জানতে সৌদি আরব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এআর নোমান। শুক্রবার তো সৌদি আরবে ঈদুল আজহা। সৌদি আরব তো শুক্রবারে ঈদুল আজহায় হজযাত্রীদের কেমন প্রস্তুতি দেখছেন আমাদের জানাবেন। নোমান, শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র মক্কা নগরীতে হজের উদ্দেশ্যে প্রায় 20 লক্ষের অধিক ধর্মপ্রাণ মুসলমান অবস্থান করতেছেন। ইতিমধ্যে তারা মক্কা সহ মক্কার আশেপাশে ইসলামিক যে নিদর্শনগুলো আছে এগুলাতে তারা ইবাদত সহ নফল ইবাদতে মশগুল ছিলেন। আজকে রাতের পর থেকে হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা দিবেন। আজকে এশার নামাজের পর থেকে হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা করবেন। কালকে সারাদিন থেকে আগামী পরশুদিন আরাফা তারা পৌঁছাবেন। আরাফা পৌঁছানোর সাথে সাথে ওখানে তারা তাঁবুতে অবস্থান করবেন। এবং কি আরাফা পৌঁছান মানে হলো আপনার হজের অংশবিশেষ। হজের যে মূল আনুষ্ঠানিকতা আরাফার মধ্যে দিয়ে সেটা হাজিদের শেষ হবে। এর মধ্যে বাংলাদেশি হাজিদের মধ্যে প্রায় 42 জন হাজি
অসুস্থ ছিলেন। বাংলাদেশ কনসুলেট, হজ মিশন সহ বাংলাদেশ থেকে আসা মেডিকেল টিম তাদেরকে তদারকি করে বিভিন্ন হসপিটালে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। লাগেজ ব্যবস্থাপনায় যে সমস্যা ছিল অন্যান্য বার হচ্ছে এবার লাগেজ ব্যবস্থাপনা অনেক ভালো। সবকিছু মিলে এবার হাজিরা খুব স্বাচ্ছন্দ্যে হজ করবে বলে এটা আশা করা যায়। এবং কি যে এখন বর্তমানে আজকে সৌদি আরবে মক্কাতে নোমান আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।